গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে টপিক হচ্ছে 5টা লাইন বলতে হবে যেটা আমি না, যেটা মানে ভুল কথা। 5টা আমি চুলও আছড়াইনি, বসে পড়েছি, কারণ আজকে বাকি ভিডিও কখন দেবো জানি না। তো 5টা লাইন বলতে হবে যেটা আমি না, আর নাকের ডগায় চশমা দিয়ে একটা কিছু পড়ে শোনাতে হবে। তো 5টা লাইন যেটা আমি না, মানে যেটা ভুল সেরম বলতে হবে। খুব বেশি চিন্তা করে বলবে না, ভিতর থেকে মানে ঝমঝম করে বলতে হবে। তো লিখে টিকে রাখিনি বা লিখে টিকে রাখার ব্যাপার নেই। তো প্রথম বলছি, হাত তুলে বলতে হবে আমি অসভ্য না। আমি সবসময় মিথ্যা কথা বলি। আমি লোকের খারাপ দেখলে আমি খুব খুশি হই। 3টে হয়ে গেল, আর দুটো। আমি একদম স্বপ্ন দেখি না। 4টে হয়ে গেল। 5 নম্বরটা কি? আমি একদম প্রার্থনা করতে জানি না কারুর জন্য। তো এইটা হচ্ছে আমার 5টা, যেটার মধ্যে প্রথম হচ্ছে আমি একেবারে অসভ্য না। আমি বুড়ো হয়ে গেছি, এখন আমি অসভ্য না। আবার মেয়ে আমাকে মাঝে মাঝে বলে, মা এতটা বয়স হয়ে গেছে তুমি এখনো অসভ্যতা করো। তো আমার 5টা কিন্তু হয়ে গেল, তোমাদেরটা শুনবো বলে বসে রইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে নাকের ডগায় চশমা দিয়ে কিছু করো। তো নাকের ডগায় চশমা দিয়ে ফেলেছি, শেয়াল পণ্ডিত হয়ে গেছি। এইবার আমি পড়ছি। এইবার এটা হচ্ছে এটা কিন্তু ভালো, মানে সুন্দর একটা জিনিস আমি পড়ছি। তোমরা নিশ্চয়ই শ্রী অরবিন্দ ঘোষের নাম প্রত্যেকেই জানো, পণ্ডিচেরির সাথে জড়িত। এবং শ্রী অরবিন্দ ঘোষ প্রথমে স্বদেশী আন্দোলনের সঙ্গে একদম অ্যাক্টিভ স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তোমরা যদি বলো ওনার লাইফ নিয়ে সামান্য কিছু, একদম একটা সমুদ্রের মতো জীবন, একটু সামান্য কিছু আমি আলোচনা করবো একদিন। খুব ইন্টারেস্টিং ওনার স্বদেশী জীবন থেকে ওনার এই আধ্যাত্মিক জীবনে যাওয়া, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, যার যেরকম, সেই ঠাকুর বলছেন না যে সম্পূর্ণ হাতি কেমন জানে না, সম্পূর্ণ জ্ঞান হয়নি। সে বলবে এমন একটা জন্তু যার সুর আছে, যার এমন একটা জন্তু যেটা বিশাল, বা এমন একটা জন্তু যার একটা ছোট্ট ল্যাজ আছে, এরকম বলবে। কিন্তু অ্যাকচুয়ালি হাতি কেমন সে জানবে যার অ্যাওয়েকেন, মানে যে অ্যাওয়ারনেস হয়েছে বা যে পুরো দেখেছে। আমাদের তো সম্পূর্ণ জ্ঞান হয়নি, তাই আমরা এক একটা সেকশন দেখে বলি। তো স্বদেশী আন্দোলন ছেড়ে উনি যখন আধ্যাত্মিকতার দিকে গিয়েছিলেন, তখন কিন্তু এক একজন নিজেদের বিবেক বুদ্ধি হিসাবে এক একজন এক এক রকম বলেছিলেন। তাই বলে যে সম্পূর্ণ না জানার আগে আলোচনা করো না, এতে অন্য কারোর কি ক্ষতি হচ্ছে জানি না, নিজের মারাত্মক ক্ষতি কিন্তু দেখি। এখানে একটা লাস্ট লাইন আছে, যেখানে এটা ফ্রেঞ্চ মাদার, মানে শ্রীমা পণ্ডিচেরির ফরাসি মহিলা, মীরা ওনার নাম। তা সেই মা কি করে অরবিন্দ ঘোষ তার জীবনে, তো উনি ওনার ডায়েরিতে লিখেছেন, মানে খুব ইন্টারেস্টিং, যে উনি শিশুবয়স থেকে কোনো একজন যোগী পুরুষকে ওনার লাইফে উনি দেখতেন, ওনার স্বপ্নে আসেন। কিন্তু পরবর্তীকালে উনি কিন্তু যখন সত্যি সত্যি চাক্ষুষ করলেন শ্রী অরবিন্দ ঘোষকে, তখন দেখলেন যে আরে আমি তো একেই দেখতাম, এনাকেই দেখতাম। তো এরকম জীবনে কিন্তু মিস্টিক্যাল হয় জিনিসপত্র। তো একটু ছোট্ট আমি নাকের ডগায় চশমা দিয়ে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে মা এলেন। এটা হচ্ছে 1914 সাল, 29 মার্চ, মানে উনি যখন লিখতেন গায়ে কাটা দেয়। এটা একদম ওনার ডায়েরির একটা পাতা। তো ফ্রেঞ্চ মাদার লিখছেন 1914, মানে সালটা 29 মার্চ, 3:30। তো লিখছেন মা এলেন। এবার পৃথিবীর দিনপঞ্জিতে অবিস্মরণীয়, অভাবনীয় ঘটনা, ভারতের এবং ইউরোপের মিলন। উনি ফরাসি ছিলেন। ভারতের এবং ইউরোপের মিলন, এই দিনে শ্রী অরবিন্দের সঙ্গে মায়ের প্রথম সাক্ষাৎ এবং পরবর্তী জীবনে বিরাট আধ্যাত্মিক ভাবনার সূত্রপাত। মায়ের বয়স তখন 36। প্রথম সাক্ষাৎ হলেও, আমার সারা গায়ে না কাটা দিচ্ছে, মায়ের বয়স তখন 36। প্রথম সাক্ষাৎ হলেও তিনি বহু বছর ধরে শ্রী অরবিন্দ ঘোষকে জানতেন। তার নানা আধ্যাত্মিক অভিজ্ঞতার কল্যাণে ওনার কাছে নানা রকম খবর, বিভিন্ন রকম জার্নালস বা বিভিন্ন রকম মানুষের মনের, তখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু বিভিন্ন রকম ইয়ের মাধ্যমে এনার কীর্তি উনি শুনেছিলেন। তোমাদের মনে আছে
পল রিশার্ড মায়ের দূত হয়ে শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করে যান। দেখা করতে এসেছিলেন একজন, মা পাঠিয়েছিলেন। এই সব কারণে মা ফ্রান্স থেকে এলেন তার সাথে একত্রে আধ্যাত্মিক সূচনার সেই যে কর্ম তাতে যোগদান করতে। এই প্রশ্নের উত্তরে মা বললেন 11 এবং 13 বছরের মাঝে আমার অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছিল। 11, ওনার যখন 11 বছর বয়স এবং 13 বছর বয়স। ফ্রেঞ্চ মাদারের লাইফটা আমি বলবো তোমরা পড়ো, মানে এরকম প্রচুর বই লাইব্রেরিতে গেলে পাবে, বা পুরনো কলেজ স্ট্রিটে বা এরকম জায়গায় ফ্রেঞ্চ মাদারের কিন্তু জীবন পাওয়া যায়, ছোট ছোট বই। 11 এবং 13 বছরের মাঝে আমার অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়। আমি জানলাম যে ভগবান আছেন, মানুষ তার দেখা পেতে পারে এবং তার চেতনায় কাজে তাকে প্রকাশ করতে পারে। এই লাইনটা বিরাট ইম্পর্টেন্ট, আমি আবার পড়ছি। মা বলছেন, আমি জানলাম যে ভগবান আছেন, মানুষ তার দেখা পেতে পারে এবং তার চেতনায় কাজে তাকে প্রকাশ করতে পারে। মারাত্মক, মানে বলছে না যে, আমি চশমাটা একটু খুললাম, বলছে কালকে তোমাদের একটা আলোচনায় বলছিলাম যে ডিসাইপল মেন্টরের যে কনসিয়াসনেস সেটা নিজের জীবন দিয়ে প্রকাশ করতে পারে। যেরকম আমাদের ঠাকুরকে অনেকে চিনতেন না, স্বামীজির মাধ্যমে কিন্তু ঠাকুরকে চিনেছিলেন। সত্যি গায়ে কাটা দেয়। আমাদের জীবনটা এমন হবে যে মানুষ বলবে তোমার গুরু কে গো, বা জানবে যে বাবা তুমি এরকম, তাহলে তোমার গুরু না জানে কি? এটাই হচ্ছে সব থেকে বড় থ্যাংক ইউ আমাদের জীবনে, আমরা নিজেরা পাল্টাবো। তো সেটাই বলছেন যে মানুষ তাকে দেখা পেতে পারে, তার চেতনায় কাজে তাকে প্রকাশ করতে পারে। রাতে ঘুমের সময় অনেক যোগী এসে আমায় এই বিষয়ে শিক্ষা দিতেন এবং সাহায্য করতেন। উনি স্বপ্ন দেখতেন। এদের কয়েকজনের সঙ্গে পরে আমার সাক্ষাৎ হয়েছে। সাধনায় অগ্রসর হওয়ার সাথে সাথে একজন যোগীর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ল, যাকে আমি কৃষ্ণ বলে ডাকতাম। স্বপ্নে ওনার এক যোগী আসতেন, তাকে উনি কৃষ্ণ জানতেন। ক্রমশ আমার বোধ হলো যে তার সাথে একদিন আমার দেখা হবেই। কোন লেভেল অফ বিশ্বাস! যাকে আমি আজকে স্বপ্নে দেখি তাকে আমি দেখবই। তার সাথে মিলেমিশে আমি ভগবানের কাজ করব। যে মুহূর্তে আমি শ্রী অরবিন্দকে দেখলাম, আমি চিনতে পারলাম ইনি সেই যাকে আমি কৃষ্ণ বলে ডাকতাম। এখন বুঝতে পারবে কেন আমি নিঃসংশয় জানি যে ভারতবর্ষে তার পাশে আমার স্থান, তার সাথে আমার কাজ। প্রথম দিনের সাক্ষাতের পর 38 মার্চ মা তার ধ্যান ও প্রার্থনা বইতে লিখলেন, শত শত জীব, এটা হচ্ছে 29 মার্চ, 38 মার্চ উনি লিখলেন, ভালো করে জায়গাটা আমি পড়ছি, শত শত জীব যদি গাঢ়তম অজ্ঞানতার মধ্যে নিমজ্জিত থাকে কিছু এসে যায় না। বলছে হাজার হাজার মানুষ, শত শত মানুষ যদি ভুলের মধ্যে থেকে যায়, ভুলের অন্ধকারে, কিছু এসে যায় না। কাল যাকে আমরা দেখেছি তিনি পৃথিবীতে আছেন। যাদের মধ্যে কনসিয়াসনেস আছে তারা অন্ধকারে বয়ে যেও না, অন্ধকারে কিছু যাবে আসবে না। আসল হচ্ছে আলো। যেই মুহূর্তে তোমার মধ্যে এক ফোঁটা আলো ঢুকবে, পুরো অন্ধকার কেটে যাবে। তো কাল যাকে আমরা দেখেছি তিনি পৃথিবীতে আছেন, তার উপস্থিতিতে যথেষ্ট প্রমাণ করে যে একদিন আসবে যখন অন্ধকার আলোতে পরিণত হবে, যখন তোমার রাজত্ব সত্য সত্যি পৃথিবীর ওপর স্থাপিত হবে। মানে তোমার এক্সিস্টেন্স, যারা অন্ধকার, যারা এইটা পড়ছিলাম, এই বইগুলো না, এইগুলো কিন্তু রামকৃষ্ণ মিশনের লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবে। খুব মানে ভিতরকার কথা তোমাদের বলবে, তোমরা খুঁজে পাবে যে এই যে আমরা সবসময় বলি না এত লোকে খারাপ কথা বলছে, এত কি হবে, আমরা বিচার করতে বসে যাই। না করছেন বড় বড় মানুষরা বলছেন অন্ধকারের মধ্যে বেশিক্ষণ থেকো না। ওই ভুল আলোচনা, ওই ভুল, মানে ওটা তো অন্ধকার না, মানুষের ভিতরটাকে আন্ধেরা এনে দেয়। বলছে তুমি বিচারও করো না, ওখানে যেও না। তাতে কিন্তু ওই অন্ধকারে যখন থাকবে তোমার মধ্যে অন্ধকারই আসবে, তোমাকেও দেখা যাবে না। তো তার জন্য বলছে আলোতে আসার চেষ্টা করো। যদি সারাদিনে একটাও ভালো কথা ভাবো, আমি দেখেছি অনেকে আছে যারা অনেক কিছু জানে, কিন্তু তারা কিন্তু ওই অন্ধকারেই যায়, বারবার তারা অন্ধকারে যায়। অন্ধকারে গিয়ে কিছু হবে না, তোমাকে আলো জ্বালাতে হবে। এবং সেই আলোটা কিভাবে, যেটা মা শ্রী অরবিন্দ ঘোষ বলে গেছেন, বা
যেটা আমাদের ঠাকুর বলেছেন, যেটা লোকনাথ বাবা বলেছেন, যেটা সাঁই বলেছেন, সবাই রাম ঠাকুর বলেছেন, সব বলেছেন যে নিজের মধ্যে ওই প্রকাশ, ওই আচ্ছা আচ্ছা আমি চশমাটা আবার পরি, আচ্ছা কিন্তু আমার তো পড়া হয়ে গেছে। তো এইটা হচ্ছে। আর এই যে নিরোধ বরণ, এনাদের এই যে নিরোধ বরণ, আমি জানি না লেখাটা দেখা যাচ্ছে কিনা, যার লেখা আমি নামটাও বলে দিলাম, এই লেখাটা নিরোধ বরণ শ্রী অরবিন্দ ঘোষের মারাত্মক কাছের মানে ডিসাইপল। তো এনার লেখা তোমরা কিন্তু রামকৃষ্ণ মিশনে পাবে। তো খুব ভালো থেকো তোমরা সবাই। তো আমি একটু একটু একটা জায়গায় যাচ্ছি, তো একটু চুল টুল আছড়ে ভদ্রসভ্যের মতো যেতে হবে। তো খুব ভালো থেকো তোমরা সবাই। আর তোমাদের এই 5টা ভুল কথা শুনবো বলে বসে রইলাম। খুব ভালো থেকো, চলো টাটা।